যার সঙ্গে রয়েছি আমি রাই। আর আমার ঠিক ডান দিকে যে রয়েছে তাকে না আনলে কদিন পরে আমি মানে বেশ রীতিমতো সোশ্যাল মিডিয়ার দ্বারা আমাকে এমনি খুব থ্রেট দেওয়া হচ্ছিল যে আপনি ওকে আনছেন না কেন। না, আমাকে আর মানে একটা কিছু ঘটনা ঘটে যেত আর কি। আমার সঙ্গে রয়েছে রুদ্রজিৎ। হাই রুদ্র, নমস্কার। আমি জানি যে তুমি খুব ব্যস্ত, বাট তুমি এটাও জানো যে অনেকদিন থেকে তোমাকে চেঞ্জ করা হচ্ছে, কারণ আমার কাছে রীতিমতো হুমকি আসছে যে আমি তোমাকে কেন আনছি না। তুমি জানো যে তোমার এরকম ফলোয়ার্স রয়েছে? না, সেরকম ব্যাপারটা আমি জানি না, বাট এরকম তোমার থেকে শুনে খুব ভালো লাগছে যে এই ব্যাপারগুলো মানুষের তো ভালোবাসা এই সবের জন্য তো আমাদের কাজ করা, তো খুবই ভালো লাগছে তোমার থেকে শুনে এই কথাগুলো। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শুরুতেই এই কথাটা আমি আগে বলতে চাই। জেনারেলি এরকম আমরা শুরুতে বলি না, তবে আমি বলবো কারণ এই ইন্টারভিউটা আমার খুব ভালো লাগছে ওর নিতে, কারণ একটা স্কেডিউলের একটু হেরফের হওয়াতে ওকে একটু ওয়েট করতে হয়েছে। আমার ভীষণ টেনশন হয় যখন আমার জন্য কোনো গেস্টকে ওয়েট করতে হয়। আমি তাদের জন্য ওয়েট করতে রাজি আছি, কিন্তু আমি ভাবছি এই না ও রেগে যায়, কি বলে রিঅ্যাক্ট করে, আমি এগুলো খালি ভাবছিলাম ব্যাক অফ দ্য মাইন্ড। দেখো কিচ্ছু রিঅ্যাক্ট কিন্তু করিনি, তুমি দেখো একদম শান্ত, একদম উল্টেও আমাকে বলছে যে না আমি বসছি। এটাই আমার এত ভালো লাগলো, এবং আমার মনে হয় আগামী দিনে ওকে আমরা আরো অনেক কাজে যখন দেখবো, মানে ওর যখন একটু বয়স হয়ে যাবে আর কি, তখনও এই হাম্বলনেসটা যাতে ওর সাথে থাকে, এটা আমি চাইবো। একদমই, এটা সারা জীবন থাকাটা দরকার আর উচিত। এটা মানুষ তো কাজ করছে, কাজ করতে করতে তো তার মধ্যে সেই জিনিসটাও রাখতে হবে যে আমরা যেখানে কাজ, দেখো ছোট্ট জায়গা, ছোট্ট ইন্ডাস্ট্রি, একে অপরের সাথে আমরা কাজ করছি, তো সেখান থেকে কাজের সাথে সাথে নিজেকেও ঠিক রাখতে হবে। ডাউন টু আর্থ যত রাখবে তত তোমার কাজ ভালো হবে, তত মানুষের সঙ্গে ইন্টারাকশনটা আরো ভালো হবে। এটা তো ডেফিনেটলি দরকার। আচ্ছা, একটা কথা বলো, এখন জীবন সাথী তোমাকে আমরা দেখছি তো, মানে জীবন সাথী, তার আগে সাত ভাই চম্পায় দেখেছি, তার আগে পটল কুমার গানওয়ালাতে দেখেছি, মা দুর্গাতে দেখেছি, তো এই যে গোটা জার্নিটা হঠাৎ করে ইন্ডাস্ট্রিতে আসাটা কিরম ভাবে হলো? অ্যাকচুয়ালি আমি 2014 থেকে আমার ক্যারিয়ার গ্রাফটা আমার শুরু হয়েছে, কিন্তু 2011 থেকে আমি, এটা অনেকেই জানে না যে 2011তে আমি একটা মুভি করেছিলাম, কিন্তু সেখানে আমি হিরোর বন্ধু হয়েছিলাম। মুভিটার নাম ছিল ওম শান্তি। সেখান থেকে আমার জার্নি শুরু হয়। হিরো কে ছিল? ওম না, হিরো ছিল রোহন। মানে রোহন আমার খুবই ভালো বন্ধু। রোহন আর মানে যে এখন অপরাজিত উপভোগ করছে, রোহন আর প্রতীক। আচ্ছা, প্রতীক মানে যে আমাদের মোহর। হ্যাঁ। আচ্ছা, আর রোহন মানে ভজগোবিন্দ। আচ্ছা, ওরম ভাবেও মনে রেখে দিয়েছি। তো অ্যাকচুয়ালি ওর সাথে আমার তখন থেকে খুব ভালো একটা কানেকশন, প্রতীক তার সাথেও খুব ভালো কানেকশন আছে, কিন্তু রোহনের সঙ্গে একটা বন্ডিংটা খুব ভালো হয়ে গেছিল। তো এখন তো আমাদের মাঝে মধ্যে দেখা, রিসেন্টলি আমাদের সোনা সংসার শুটে দেখা হয়েছে। তো সেখান থেকে আমার জার্নিটা প্রথম শুরু হয় ওম শান্তিতে। তারপর আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে কাজের জন্য নানা রকম অডিশন দিয়েছি, চেষ্টা চালিয়ে গেছি। তারপর 2014তে ফাইনালি একটা ব্রেক পেয়েছি আর কি, পেলাম। তো ছোট থেকেই কি তোমার এটাই স্বপ্ন ছিল যে ইন্ডাস্ট্রিতে কাজ করবে? বিশ্বাস করে একদম না, ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমি ক্রিকেটার হব। আমার ফাস্ট বোলার হওয়ার খুব ইচ্ছে ছিল, রঞ্জি খেলবো, ইন্ডিয়ার হয়ে খেলবো। 2008-এ আই গেস 2008-এ ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপে জিতেছিল। তো তখন আমি স্কুলে পড়তাম তখন দেখেছিলাম যে কীরকমভাবে আমাদের মানে ভারতবর্ষে আমাদের ক্রিকেটারদের কতটা সম্মান দেওয়া হয়, কতটা তাদেরকে যেটা হয় নর্মালি যে জেতার পর ভালোবেসে সবাই আর কি দেখতে চায়, অটোগ্রাফ এইসব কিছু। তো তখন আরও ইচ্ছেটা বেড়ে গেছিলো যে ক্রিকেট খেলতে হবে আমাকে। কোথাও কি না একটা জিনিস ছিল যে আমার কিছু অন্যরকম করতে হবে, এটা আমার ছোটোর থেকে ছিল। মানে ইনফ্যাক্ট আমি তোমাকে বলছি, আমি যখন টিউশনে যেতাম, আমার না মানে মনে হতো যে আমি স্যারের কাছে একটু বেশি কিছু হয়তো উত্তর দেবো, বা অন্যরকমভাবে হয়তো কিছু এমন কিছু করবো যাতে সবার থেকে আমাকে আলাদা লাগে, অ্যাটেনশন সিকার বলতে পারো। তো এরকম এই ব্যাপারটা ছিল যে মানে সামথিং ডিফারেন্ট, আমি কিছু অন্যরকম করবো বাকিদের থেকে। তো সেই ক্রিকেটার হওয়ার ইচ্ছে থেকে তারপর আমি প্রথম আমার নাটক করেছিলাম, সেটা হচ্ছে আমাদের একটা একাডেমি ছিল, তখন আমি ক্লাস 5-এ পড়তাম, অমল উদয়ওয়ালা। আচ্ছা, তো অমল উদয়ওয়ালা, আমি ভাবছি একাডেমির নামটা অমল উদয়ওয়ালা। না, আমাদের অন্য একাডেমির নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। তো সেখানে প্রথম আমি বলতে পারো যে সেখানে আমি অভিনয় প্রথম করেছিলাম। তারপর যেটা হয় আস্তে আস্তে কিন্তু কোথাও গিয়ে এই অভিনয় সত্তাটা আমার চেপে গেছিলো, কারণ আমার ক্রিকেটার হওয়ার ইচ্ছেটা বেশি ছিল। 2009-10 থেকে
অ্যাকচুয়ালি তখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই সিনেমার ক্রেজটা অনেকটা বেশি, মানে মফস্বল দিকে খুব বেশি ছিল, যেহেতু আমার বাড়ি পুরুলিয়াতে। তো সেই জায়গাতে না এই সিনেমার ক্রেজটা অনেক বেশি ছিল, যে দেবদাস সিনেমা বা জিদ্দা সিনেমা যখন রিলিজ হতো, বুম্বাদার সিনেমা যখন রিলিজ হতো, তো আলটিমেটলি না একটা বিশাল ক্রেজ হতো, মানে মারামারি, টিকিট পাওয়ার জন্য ঝামেলা, অশান্তি, ঝগড়া এরকম হতো। তো আমি দেখতাম যে মানে এই বিষয়টাও, মানে আমি তো কোথাও গিয়ে আমারও তো ইচ্ছে আছে অভিনয় করার, মানে আমিও তো করতে চাই। তো আমি যদি এটা একবার চেষ্টা করে দেখি আমি পারি কি না, তাহলে কীরকম হয়, আমি কি পারবো, এই জিনিসটাই আমি ভাবতাম। তো এরকম ভাবতে আমি একদিন বাবাকে বলেছিলাম যে আমি আমার বন্ধু বান্ধবদের বলেছিলাম, কিন্তু তারা একটু হাসাহাসি করেছিল, যেহেতু তাদের মনে হয়েছিল হয়তো। কোন স্কুল থেকে পড়েছো? চিত্তরঞ্জন হাই স্কুল। তো আমি তখন, ওরা হাসাহাসি করেছিল যে আরে কি বলছিস, সেটা হয় নাকি, সম্ভব নাকি, কারণ আজ অব্দি পুরুলিয়া থেকে এরকমভাবে কেউ গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করা, কাজ করা বলো, বা একটা বিষয় আছে জানো তো, যে কোথাও গিয়ে মানে আমাদের যারা পুরুলিয়াতে বা বাঁকুড়াতে, আমি বাঁকুড়ার ব্যাপারটা ঠিক বলতে পারছি না, বাট পুরুলিয়াতে এটা আছে যে তারা ভাবে যেটা খুব ডিফিকাল্ট, মানে এত সহজে হয়তো হয় না, কারণ এটা তারা ভাবে যে যেহেতু তারা একটু অন্য জায়গাতে থাকে, কলকাতাতে একটু দূরে থাকে, হয়তো সেরকমভাবে অপরচুনিটি পাওয়া যায় না। বাট আমার এটা কখনো আসে না, আমার মনে হচ্ছে যদি ট্রাই করে, যদি চেষ্টা করে, নিজের যদি একটা খিদে থাকে, তাহলে দেখি না কি হয়, আলটিমেটলি একটা জায়গাতে গিয়ে কাজটা করে দেখি না। তো তারপরে আমি বাবাকে বলেছিলাম, বাবা শুনেছিল, শোনার পর বললো বেশ ঠিক আছে, ইচ্ছা আছে তো ঠিক আছে। তো ফাইনালি এরকম একটা দিন আসে হঠাৎ করে, যেখানে আমার কিছু বন্ধুবান্ধব কলকাতাতেই আর কি ছিল, তারা আমাকে ফোন করে বলে যে 2011-র কথা বলছিল, ওম শান্তি যখন মুভিটা অডিশন হচ্ছিল, যে শতাব্দী রয় কিছু নতুন মুখের জন্য খোঁজ খবর করছে, তো তুই চাইলে আসতে পারিস, একবার অডিশন দিতে পারিস। তো সেই বাবাকে তারপর বলেছিলাম, বাবা আমাকে ফাইনালি নিয়ে আসে এখানে কান্ট্রি ক্লাবে, সেখানে অডিশন হচ্ছিল। সেই আমি প্রথম ক্যামেরা দেখি, লাইট সব কিছু দেখছি। ডিরেক্টর কি শতাব্দী রায়? হ্যাঁ, সব তাপস পাল ছিলেন, ভিক্টর ব্যানার্জি ছিলেন, সবাই ছিলেন। হ্যাঁ, বিশাল বড় কাস্টিং ছিলেন, সামনাসামনি সবাইকে দেখছি। আমার তো দেখেনি, প্রথমে নার্ভাস হয়ে গেছিলাম, এত বড় সব লাইট ক্যামেরা কখনো দেখিনি, তার মধ্যে সব বড় বড় অভিনেতারা অভিনেত্রীরা আছেন, তো সেখান থেকে নার্ভাস হয়ে গেছিলাম। তো প্রথম অডিশনে আমি রিজেক্ট করে দিয়েছিলাম, বাট উনি শতাব্দী ম্যাম আমাকে বলেন যে কেন হবে না, নিশ্চয়ই হবে, তুমি নাচ করতে পারবে তো, অ্যাকশন আছে কি, তো অনেক কিছু আছে, 20 দিন 25 দিনের মতো কাজ ছিল। হ্যাঁ ম্যাম, আমি সব কিছু সব পারবো। তো ফাইনালি সেখান থেকে আমার জার্নিটা শুরু হয়। বাট এটা বলতে পারি যে আমার বাবা প্রচণ্ড রকমভাবে আমাকে সাপোর্ট করেছিল, সেখান থেকে আমার আরও মেন্টালি আমি স্ট্রং হয়েছিলাম। আরও তুমি বললে যে কাস্টিংয়ে আমরা ভিক্টর ব্যানার্জি, তাপস পাল সবাইকে দেখেছি, তো ওনাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স যদি আলাদা আলাদা করে জিজ্ঞেস করি, ভিক্টর দা দেখো সেরকম ভাবে খুব একটা সিন করিনি, মাঝে মধ্যে সিন থাকতো, কারণ আমাদের সিনগুলো থাকতো, কলেজ স্টুডেন্ট আমরা ছিলাম। তো ওনাদের সঙ্গে একটা কি দুটো আমি সিন করেছিলাম। তো ওনাদেরকে দেখেছিলাম যে কাজটা কীভাবে ওনারা করেন, কীভাবে ডায়লগ ডেলিভারি করছেন, কীভাবে অ্যাপ্রোচটা তাদের কীরকম, তারা কীভাবে যদি কিছু ধরো এরকম ডায়লগ আছে যেখানে চাচামেচি করতে হবে, বা হয়তো রাগের কিছু ডায়লগ আছে, সেগুলো দেখতাম যে উনি কীভাবে থ্রো করছেন। তো এইটা থেকে নিজের মধ্যে নিজেকে নেওয়ার চেষ্টা করেছি, আমি বাড়িতে গিয়ে সেটা প্র্যাকটিস করতাম। তো এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল। এখন তো আমরা তোমাকে সর্বক্ষণ টেলিভিশনের পর্দায় দেখছি, তো এখন পুরুলিয়াতে যখন যাও, বাড়ির মানে প্রতিবেশী সকলের কেমন মানে তাদের রিয়াকশনটা? প্রথম আমি যখন মা দুর্গা করেছিলাম, মহাদেব হতাম, শিব হয়েছিলাম, এটার রিয়াকশনটা আমি পেয়েছিলাম প্রথম আমার মা বাড়িতে, বাঁকুড়াতে আমার মা বাড়ি। তো সেখানে আমাকে গেস্ট হিসেবে তারা ডেকেছিলেন, কিন্তু তাদের আইডিয়া ছিল না যে এতটা ভিড় হতে পারে বা মানুষের এতটা ভালোবাসা আমি পেতে পারি। গিয়ে দেখছি হঠাৎ করে, মানে ওখানে যখন আমি পৌঁছানোর পর দেখছি সবাই আমাকে মহাদেব মানে প্রণাম করার জন্য উঠে পড়ে লেগেছে, মানে সে জাস্ট একবার ছোঁয়ার জন্য। মানে এই ভালোবাসাটা আমি প্রথম দেখেছিলাম, যে মানুষ মানে আমাদের যে অভিনয় যে সত্তাটা আছে, অনেক রকম অভিনয় করতে, শিব কখনো কখনো পুলিশের চরিত্র, কখনো হয়তো চোর করছি, কখনো হয়তো আরও নানা রকম শেডস থাকে ক্যারেক্টারের মধ্যে। তো প্রথম দেখেছিলাম যে মানুষের ভালোবাসাটা কতটা হতে পারে, যে আমাকে তারা ভগবান হিসেবেই কিন্তু দেখছে, তারা কিন্তু আমাকে মানে যারা আমাকে চেনে, রুদ্রজিৎ মুখার্জি বা অন্য কোনো মানুষ না, তারা দেখছে যে সেই মানে অ্যাকচুয়ালি জলজান্ত মহাদেব দাঁড়িয়ে আছে। তো সেই প্রথম দেখেছিলাম মানুষের ভালোবাসা, মানে জাস্ট বয়স্ক মহিলারা তারা আমার মানে পায়ের কাছে এসে প্রণাম করছে,
যে আমাকে আশীর্বাদ করো, আমার ছেলেকে ঠিক করে দাও, এই করে দাও, সেই করে দাও। অবাক হয়ে গেছিলাম, সেই প্রথম মানুষের রিয়াকশন দেখেছিলাম আর ভালোবাসা, আমি কোনোদিন এটা ভুলতে পারবো না। তারপর তো আস্তে আস্তে অনেক মানুষের আরও ভালোবাসা পাচ্ছি, ইনফ্যাক্ট অডিয়েন্সের ভালোবাসা এই জীবনসাথী থেকেও পাচ্ছি, কিন্তু সেইটা আমার কাছে একদম মানে আমার এখনো মনে আছে সেই ভালোবাসাটা মানুষের, অদ্ভুত ছিল। আমি দেখছিলাম যে জীবন সাথীতে একটা সময় দেখানো হচ্ছিল রুদ্রকে, মানে আমরা দেখতে পাচ্ছিলাম না, আর মারা গেছে এরকম। তখন তুমি কমেন্ট গুলো পড়েছিলে সব, তো দ্য মোস্ট এম্বারেসিং কমেন্ট একটা বলো তো। আমি তো অনেক কমেন্ট দেখেছি যেটা কি করলেন আপনারা, ওকে ফিরিয়ে আনুন, মানে দেখাচ্ছে দাহ হয়ে গেছে, মানে বাংলা সিরিয়ালে লিখছে সবাই, তো মানে মোস্ট এম্বারেসিং কমেন্ট কি ছিল? এম্বারেসিং মানে সেরকম বা আমি most জাস্ট funniest, নরমালি মানে হ্যাঁ। একটা কমেন্ট দেখেছিলাম যে তুর্ণ ছাড়া জীবনসাথী সম্ভব না, এরকম একটা কমেন্ট দেখেছিলাম, এইসব দেখেছিলাম। আর একটা দেখেছিলাম যে আজ থেকে এতদিন তোমার জন্য দেখতাম, এবার থেকে আর জীবনসাথী দেখবো না। আচ্ছা একটা কথা বলো, এটা তুমি বলতে পারবে, তোমাদের কি মানে এটা কি অ্যাকচুয়ালি এরকমই ছিল গল্পতে যে তুর্নক মারা যাবে আবার ফিরবে, এরকমই প্ল্যান ছিল স্নেহাশিসদা? একদমই, দাদা আমাকে প্রথমেই বলেছিলেন যে নাকি এরকম হয়েছে যে অ্যাকচুয়ালি অফ হয়েছিল আবার আবার ফিরিয়ে না আনতে? না 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 সেরকম কিছু না। দাদা গল্প যখন আমাকে প্রথম ডেকেছিলেন যে গল্প কিরকম ছিল, তো দাদা বলেইছিলেন যে এরকমই গল্পটা থাকবে, যে তোমার চরিত্র হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে একটা ড্রাগস ডিলিং কেসে তুমি জড়িয়ে পড়ছো, তারপর সেখান থেকে তোমাকে শুট করা হচ্ছে, তারপর তুমি সেখান থেকে ফিরে আসবে, তো পুরোটাই গল্প ছিল, গল্পের মধ্যেই ছিল এটা। আচ্ছা রুদ্রজিৎ মুখার্জির নাম তো বাঙালি পুরো বোঝাই যাচ্ছে, কিন্তু আমার কথার মধ্যে একটা অ্যাকসেন্ট আছে, সেটা তুমি জানো? যে একটা অ্যাকসেন্ট, একটা অবাঙালি বাঙালি লাগে তোমাকে দেখতে, দেখতেও এবং অ্যাকসেন্টেও। কি জানি না আমার তো একটু লাগে, জানি না আমি প্রথম লাগছে কিনা, আমাদের টিমের সবাইকে পরে জিজ্ঞেস করব। তো তোমার কি ইচ্ছে আছে বম্বেতে কাজ করার কখন? আমার ভালো কাজ করার ইচ্ছে আছে, বম্বে হোক, টলিউড হোক, যেখানে আমাদের ভালো জায়গাতে কাজ করতে হবে, কারণ এই কাজটার জন্য আলটিমেটলি আমার এখানে আসা, হ্যাঁ। মা বাবাকে ছেড়ে আসা, ফ্যামিলি ছেড়ে আসা, ভালো কাজ করতে চাই, সেটা এখানে হোক, বম্বে হোক। এখানে তো মা বাবা থাকে না তোমার সাথে বোধহয়? আপাতত না, আপাতত পুরুলিয়াতে থাকে না। পুরুলিয়াতে থাকে। তো সামনে তো আমরা দেখলাম যে রুদ্রর এঙ্গেজমেন্ট হলো প্রমিতার সাথে, তো প্রচুর মেয়ের হার্ট ব্রেক করে দিল রুদ্র, যদিও আনফরচুনেটলি পুরুলিয়াতে করেছে বলে আমরা যেতে পারিনি অনেকে। আমি প্রমিতাকে বলেছি যে একদিন আমাকে বিরিয়ানি খাওয়াতে বাট হবে, বিয়েতে কিন্তু হ্যাঁ। আসতেই হবে। বিয়েটা কি আমরা পুরুলিয়াতে? এখানে এখানে আচ্ছা। এখানে। রুদ্র এবার সবার থেকে মার খাবে যে এঙ্গেজমেন্টও পুরুলিয়াতে করছে, বিয়েতেও আমাদেরকে পুরুলিয়াতে সমস্যা যেতে হয়ে যাবে বলছে, তাহলে। তাহলে সমস্যা, চাপের জন্য এখন কলকাতা ভেন্যু বেঁচেছে। না, চাপের জন্য না, অ্যাকচুয়ালি কি বলতো, ঝড়ের জন্য। আমরা এই রেজিস্ট্রিটা আমরা ডিসাইড করেছিলাম যে লকডাউনে ডিসাইড করেছিলাম, যে ও বলছিল। যেহেতু তখন করোনার প্রকোপটা অনেকটা বেশি ছিল, তো তখন ভেবেছিলাম, তো তার জন্য না হলে এখানেই করতাম, বা তার জন্য অনেক কিছু আমাকে শুনতে হয়েছে। হ্যাঁ সেটা জানি, আমি তো ওকে শোনাইনি, আমি ইয়েকে শুনেছি, কিন্তু আমার হৃদয়টা এতটাই বড় যে ও নাইবাও আমাদেরকে পরে ট্রিট দিল এঙ্গেজমেন্টের, তা বলে কি আমরা তোমায় মানে সেই গানটা তা বলে কি প্রেম দেবো না, তো ওরকম তা বলে কি চিকেন দেবো না আমরা। ও এটা কি এঙ্গেজমেন্ট ট্রিট? হ্যাঁ এটা এঙ্গেজমেন্ট ট্রিট, মানে চিন্তা করুন, যার দেওয়ার কথা সে দেয়নি, আমি দিচ্ছি তাকে। ইয়েলো টার্টেলে আমরা শেয়ার করতে মানে ইয়েলো টার্টেলে সেটা তো আমি করবই। ইয়েলো টার্টেলে এই মুহূর্তে আমরা রয়েছে যে এটা চিকেনের একটা প্রিপারেশন, এক্স্যাক্টলি এটা কি ক্রিসপি চিকেন টাইপ কিছু একটা, তাই মনে হচ্ছে। আর আমার চিকেন কিন্তু খুব পছন্দের একটা ডিশ। এটা এক্স্যাক্টলি কি সেটা জানতে হলে আপনারা 15 ইয়েলো টার্টেলে চলে আসবেন, একদম। আমরা এক্স্যাক্টলি কি সেটা খেয়ে বোঝার চেষ্টা করবো, কারণ আমাদের খুব বুদ্ধি, সেটা আমরা প্রমাণ করব খাবার খেয়ে খেয়ে। আজ আমরা যে কথাতে ছিলাম যে বড় পর্দায় আমরা রুদ্রকে কবে দেখছি? আমি নিজেকেও দেখতে চাই, বাট দেখা যাক কি হয়। আচ্ছা একটু আগে তুমি খাও, তারপর পরের প্রশ্ন। হ্যাঁ একবার ট্রাই করে তুমি আগে দেখো এটা কেমন। এটা ক্রিসপি চিকেনের একটা আইটেম আমার মনে হচ্ছে না? তাই তো। তো আমার চিকেনের সব ডিশই ভালো লাগে। ভালো লাগে, বাট তুমি তো প্রচন্ড ডায়েট করো, আমার মনে হচ্ছে এটাকে আমরা আগেই বলে দিচ্ছে, আমার মনে হচ্ছে প্লেটটা ঘুরিয়ে নিতে হবে, মানে সালাডের অংশটা ও খাবে। আমি ভেবেছিলাম, এরকম একটা স্বপ্ন দেখেছিলাম শুরুতে, কিন্তু ও বলে দিল যে ও ডায়েট করে না। তো একটা কথা বলো যে আমরা এই তোমার জীবন সাথীতে আমরা দেখলাম যে ইন্দ্রাণী দত্তর সাথে কাজ করছো, এই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো। ইন্দ্রাণী প্রচন্ড সুইট, মানে ইন্দ্রাণীর সাথে আমার প্রথম প্রোমো শুটে দেখা হয়েছিল, সরি হোর্ডিং শুটে দেখা হয়েছিল। তো তার আগে আমি সিন করিনি, প্রথম হোর্ডিং শুটে আমাদের দেখা হয়েছে। তারপর সেদিন
জাস্ট নর্মালি কথা হয়েছিল, কেমন আছো, হাই হ্যালো। তারপর যখন ওনার সঙ্গে সিন করলাম তখন মানে সামনে থেকে রিয়েলাইজ করলাম যে সত্যি মানে কতটা মিষ্টি মানুষ। মানে ওনার যেরকম ওনার কথাবার্তা, ওনার হাব ভাব সবটাই না খুবই মিষ্টি। আর খুব রাগী sweet। কি একটু? রাগটাও খুব মিষ্টি। মানে উনি রাগও হয়তো করেন। এমনি কথা হচ্ছিল যে আপটু দেওয়া ছিল যে দিদি তোমার তো আপটু আছে, তুমি বেরোবো না, দেখো না ছাড়ছে না এখনো। মানে রাগটাও খুব মিষ্টি। আচ্ছা একটা কথা বলো, যে এই যে তোমরা তোমাদেরকে আমরা অন স্ক্রিন তোমার সাথে যাকে আমরা দেখি খুব একটা সুইট কাপল লাগে তোমাদেরকে দেখে, এবং খুব হিট কাপল তোমরা। আমি একটা রিয়ালিটি শোতে দেখছিলাম তোমাদেরকে একসাথে। তো রিসেন্টলি আবার ব্যক্তিগত জীবনে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে, এই দুটো কতটা মানে এটা কি একটু ডিফিকাল্ট যে সবাই প্রমিতার সাথে দেখছে তোমায়, অথচ স্ক্রিনে আরেকজনের সাথে তোমাকে করতে হচ্ছে, যেটা আমরা ত্রিনার ক্ষেত্রেও দেখলাম, বিয়ে করছে এদিকে কৌশিকদাকে নিয়ে সবাই। তো এটা কতটা ডিফিকাল্টি? দেখো আলটিমেটলি এটা তো আমাদের কাজ। মানে দিনের শেষে কাজ করছি, বাড়ি ফিরছি, বাড়ি ফিরে নিজের ওয়াইফের সঙ্গে কথা বলছি। তো আলটিমেটলি ওরও ভালো লাগছে যখন ধরো রোম্যান্টিক সিন থাকে, আমি ওকে কি দেখাচ্ছি রোম্যান্টিক সিনগুলো, দেখো তো ঠিক লাগছে তো, কমফোর্টেবল ব্যাপারটা লাগছে তো, আমাকে ভালো লাগছে তো, আমি সিনটা ঠিকঠাক করেছি তো। এই তো গতকাল একটা আমাদের রোম্যান্টিক পোর্শন গেছে, গানের একটা সিকোয়েন্স ছিল, তো সেটা দেখেছে, আমি বললাম যে ভালো লাগছে তো দেখতে, আমি ঠিকঠাক করছি, হ্যাঁ খুব ভালো, খুব ভালো অপূর্ব। লাগছে, হ্যাঁ। তো এই দেখো এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, কারণ ওকেও কাল দিন বাদে কাজ করতে হবে, একদম ওরও তাই। হয়তো ওরকম রোম্যান্টিক সিন থাকবে, বা হয়তো ওকে নানা রকম আমাদের পোর্শন থাকে, নানা রকম সিন থাকে, সেগুলো করতে হবে। তো ফাইনালি বললাম তো কাজ আমাদের, কাজটা তো করতে হবে। আমাদের হাইফাই আড্ডা প্রমিতা কিন্তু এসছে, তুমি জানো হয়তো, জানো কি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ প্রমিতা এসছে। তো আচ্ছা এবার একটা কথা বলো, যে এই টলিউডে তুমি কাজ করছো, আমরা তোমাকে লিডেই দেখছি, কিন্তু এখানে তো কাজ করার একটা স্ট্রাগলও আছে। তোমার কি মনে হয় টলিউডে কাস্টিং একটু লবি হয়? স্ট্রাগল করতে হয়েছে তোমায়? স্ট্রাগল তো করতে হয়েছে, কিন্তু ওই যে আলটিমেটলি বললাম, যদি মানুষের ইচ্ছে থাকে, সেই খিদেটা থাকে যে আমাকে করতে হবে, তাহলে আমার মনে হয় না যে এগুলো কিছু ম্যাটার করে। মানে দেখো এই জিনিসটা আমার সাথে কখনো লবিবাজি বা এই ব্যাপারগুলো হয়নি, কারণ আমি 2000 মানে ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছি, 2014 থেকে কাজ শুরু করার পর থেকে আমি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি। তো আমার মতে কাজটা তুমি যদি ভালো করে যাও, তাহলে আর বাকি জিনিসগুলো কানের মধ্যে ঢোকানোর দরকার নেই, জাস্ট একটা সাইডে রেখে যাও, তুমি কাজ করে যাও, স্ট্রেট কাজটা করে যাও। মানে এইগুলোতে তুমি খুব একটা বদ্ধ ঢর? না 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 না, খুব একটা হয়নি, অ্যাকচুয়ালি হয়নি এরকম ভাবে কিছু। সেটা কতটা চেপে যাচ্ছে আর কতটা প্রকাশ করছে সেটা দেখতে হবে, সেটা একটুখানি ওকে বোঝার চেষ্টা করছে, কারণ ওর সাথে আমার আজকে প্রথম বসে আড্ডা হচ্ছে, ওই জন্য আমি আর একটুখানি বলা হয়েছে বলে আমার মনে হচ্ছে, কারণ আগের দিন প্রমিতা যখন এসেছিল বলছিল আমি বলে দেবো যে রাই এই ধরনের প্রশ্ন করে, এটা আমাকে একটা থ্রেড দিয়ে গেছিল। না না তো না 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 না, সেটা না। এরকম কিছুই না। আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে শনকে আমরা খুব টেলিভিশনের পর্দায় দেখছি, তুমি নিশ্চয়ই জানো, এবং কৌশিক দাকেও দেখছি। তো তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার বিগেস্ট কম্পিটিটর ওদের দুজনের মধ্যে কাকে মনে করো, তুমি কাকে বলবে? দেখো 2014-তে যখন আমি শুরু করেছিলাম তখন তো কাউকে ভাবিনি ওরকম যে কারোর সঙ্গে কম্পেয়ার করা হবে বা কিছু। আমি আমার কাজটা শুরু করেছিলাম, তো তখন থেকেই নিজের মধ্যে এই জিনিসটা নিজেকে বুঝিয়েছি যে তোমাকে কাজটা ভালো করতে হবে, কাজ করে যেতে হবে, কারণ আলটিমেটলি তোমার কাজটা দেখে মানুষ তোমাকে ভালোবাসবে। তুমি ইন্ডাস্ট্রিতে যদি থাকতে চাও, টিকতে চাও, তাহলে তোমাকে কাজটা ভালো করতে হবে। তো ওরকম কম্পিটিটর কাউকে ভাবিনি, নিজের কাজ নিজেই করে যাও, মানে ভগবান আছেন প্লাস তার সঙ্গে মানুষ আছেন, মানুষের ভালোবাসা পেলে হচ্ছে তুমি বুঝতে পারবে তোমার কাজ ঠিকঠাক করছো, তুমি এগিয়ে যাচ্ছ। নিজের পছন্দের অভিনেতা কে, শন না কৌশিক? পছন্দের অভিনেতা মানে যদি এখন কম্পিটিটর হিসেবে যদি না মেনে নাও, তাহলে তোমার পছন্দ কার অভিনয় দেখতে বেশি? দেখো সেরকম ভাবে আমি দেখিনি, বাট শনের জায়গাতে কৌশিকদার জায়গাতে। মানে বলছি না ভীষণ, এটা ভীষণ চাপে ফেলছে দেখছি, রুদ্রমূর্তি রুদ্র ধারণ করাবে আমাকে। না 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 না, দেখো সেরকম কিছুই না। মানে আলটিমেটলি তুমি যদি বলো যে সালাডটা কিরকম আর চিকেনটা কিরকম, তো সালাডের জায়গাতে চিকেনের জায়গাতে, দুটো তো মিক্স হতে পারে না। খাবারের উদাহরণটা দিয়ে মুখটা বন্ধ করার চেষ্টা করছে আমার। আচ্ছা ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার রয়েছে? আমার তো নেই, ছিল না, আমি জানিও না। তোমার কোনো গডফাদারের কথাই জিজ্ঞেস করেছি না। ইন্ডাস্ট্রিতে কোনো? আমি দেখো আমি প্রথম মা দুর্গার জন্য আমাকে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমাকে পুনাম দিয়ে এনেছেন, পুনাম ঝা, মানে হ্যাঁ। পুনাম ঝা আমাকে অডিশনের জন্য ডেকেছিলেন, সেখান থেকে আমি কাজ পেয়েছি। তো তারপর বাস এইটুকুই তো, মানে
জাস্ট পুনামদি কাজ দিয়েছেন। তোমার কি অ্যাক্টিং এর কোনো মানে ইয়ে ছিল, মানে কোনো গ্রুমিং বা কিছু বা করা ছিল? করা ছিল মানে আমি এই যে বললাম মা দুর্গাতে, মা দুর্গা না, 2012তে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, ভেঙ্কাটেশের একটা প্রজেক্ট, আলটিমেটলি যেটা ক্যান্সেল হয়ে গেছিলো। সীতা বলে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, তো সেখানে সোহাগদির কাছে আমরা 10 দিনের একটা ওয়ার্কশপ করেছিলাম। আর মধুসন্ধ্যাদির কাছে আমরা 7 দিনের স্পিচ থেরাপির ক্লাস করেছিলাম। তোমার ক্যারেক্টারটা কি ছিল? রাম। গেস করা যায় দেখে আর কি, ওই জন্যই। তো তারপর আমি থিয়েটারও করেছি, 1 বছর থিয়েটার করেছি। এখন আমরা থিয়েটারে দেখতে পাই না তোমাকে। কি করে দেখো, টাইমটা হয় না। আমাদের মেগা সিরিয়ালের একটা ব্যাপার থাকে, শিডিউল এত ডিফিকাল্ট, এত টাফ থাকে যে তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে সিনেমা দেখতে যাবে কিনা সেটা 7 দিন আগে থেকে ডিসাইড করতে হয়। আচ্ছা চলো সেকেন্ড সানডে আছে, সেদিন হয়তো আমরা টাইম পেতে পারি। তার মধ্যে আমরা আবার ইন্টারভিউর জন্য ডেট চাই, তাহলে কি করে সে তার ওয়াইফকে সময় দেবে? আচ্ছা, তোমাদের একটু প্রেম কাহিনীটা একটুখানি শুনতে চাই, সেটা কি করে হলো? সাত ভাই চম্পা 2018তে শুরু হয়। তো ওর সঙ্গে আমার প্রথম দেখা সাত ভাই চম্পার প্রোমো শুটের দিন। তো যখন আমি ওকে প্রথম দেখেছিলাম, ওকে তার আগে অলরেডি সবাই, মানে ও তো পশ্চিমবঙ্গের একদম সবার প্রিয় হয়ে উঠেছিল, বৌরানী বধূবরণে। তো আমার মাও খুব পছন্দ করতো ওকে, আমিও দেখেছিলাম। তো দেখলাম যে আচ্ছা চলো আমার হিরোইন। তো দেখলাম আসলো, এসে মেকআপ করতে বসে গেল, ডান দিক বাঁ দিক তাকানো দরকার না, স্ট্রেট একদম আয়নার সামনে দাঁড়িয়ে নিজে মেকআপ করছে, সবকিছু করছে। ঠিক আছে, এবার সেদিন আমাদের একটা হর্স রাইডিং এর পোর্শন ছিল, যেখানে ওর ঘোড়া এদিক থেকে, ডান দিক থেকে আমার ঘোড়া, এদিক বাঁ দিক থেকে এরকম ভাবে ঢুকবে। তো ওর একটু সমস্যা হচ্ছিল, কারণ ও হর্স রাইডিং কখনো করেনি। তাই আমি বললাম, ও নার্ভাস হচ্ছিল, টেনশন, একটু প্রবলেম হচ্ছিল। আমি বলছি দেখো ওরকম চিন্তা করার কিচ্ছু দরকার নেই, জাস্ট তুমি বসেই থাকো, যেভাবে মানে পাশে যারা থাকে না হর্স, মানে যারা ঘোড়ার চালক বাহকরা থাকে, তো তারা বুঝিয়ে দিচ্ছিল, দিদি এরকম করুন ওরকম করুন, যে দেখো যেটা বলছে সেটাই শোনো, ঠিক হয়ে যাবে। তো ও দেখলো যে না, ছেলেটা ভদ্র, প্লাস তার সঙ্গে হচ্ছে যে হেল্প করছে। নর্মালি এটা কেউ করে না, কো আর্টিস্ট সঙ্গে সঙ্গে এটা কেউ বলে না এরকম ভাবে। তো সেখান থেকে হালকা কথাবার্তা শুরু। তারপর ধরো মোটামুটি 3-4 মাস যাওয়ার পর থেকে কোথাও গিয়ে আমার ওকে না, মানে ওর কথাবার্তা বলো, ওর একটা ইনোসেন্ট ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছিল। মানে ওর অ্যাপ্রোচটা খুব ভালো ছিল, বড়দেরকে সম্মান করা, বা দেখতাম যে কাজটা খুব, মানে খুব ওর ডেডিকেট, মানে খুব প্রচণ্ড ডেডিকেটেড ছিল কাজের প্রতি। এই জিনিসগুলো কোথাও আমাকে টাচ করেছিল। তো সেই কথাবার্তা থেকে হতে হতে আমার, তারপর আমি দেখলাম যে আমি কোথাও ফিল করছি। তারপর তুমি ওকে জিজ্ঞেস করলে, ও বললো না আমার ওরকম কোনো ফিলিং হচ্ছে না, আগেই আমরা গল্পটা জানি, আমরা শুনেছি ফার্স্ট পার্ট, এই ব্যাপারটাই আর কি। তো সেখান থেকে আলটিমেটলি তারপর আস্তে আস্তে এই জায়গাতে দাঁড়িয়ে আছে, প্রেম থেকে বিয়ে। আগামী দিনগুলো আরো সুন্দর হোক তোমার। আমাদের ঘড়ি সারা করছে, আমরা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রচুর আর্টিস্টকে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্সে, তাই তো? তো এরকম কি কিছু আমরা রুদ্রর ক্ষেত্রে দেখবো? জানি না গো, জাস্ট এখন কাজ করতে চাই, আরো ভালো কাজ করতে চাই। মানে এখনো আমরা রাজনীতির কোনো পতাকা হাতে রুদ্রকে দেখতে পাচ্ছি না, জীবন সাথীর পতাকা নিয়ে এগিয়ে যেতে দেখবো। এই মুহূর্তে তো না, বাট জীবন সাথীর পতাকা নিয়ে এগিয়ে যেতে চাই। আরো ভালো কাজটা হোক, আমাদের সিরিয়াল আরো ভালো, সবাই কাজ করুক। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রুদ্র, আমাদের একটা নিয়ম আছে খেলার, সেটা হচ্ছে হাইফাই আড্ডায় এসে লাস্টে গেস্টকে কিছু একটা কনফেস করতে হয়, সেটা কখনো আগে কোথাও কনফেস করেনি। কনফেস করতে হয়? আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। কি কনফেস করব, সবটাই তো তোমাকে বলে দিলাম। কত যে তুমি চেপে চেপে বলেছো, তারা যদি না জানতাম। না একদমই না। কি কনফেস কি করব বলো? আচ্ছা, কখনো ইন্ডাস্ট্রিতে এমন কোনো রিউমার শুনেছো যেটা তোমার খারাপ লেগেছে, সেটা কনফেস করতে পারো। রিউমার যদিও খারাপ লাগে না, সেটা রিউমারই, কিন্তু এমন কিছু যেটা একটু খারাপ লেগেছে সেটা কনফেস করতে পারো। আমি আমার ব্যাপারে সেরকম কিছু শুনিনি, মানে এরকম কিছু রুমার শুনিনি। যখন প্রমিতা এখানে আকাশ নীলে একটা খুব নেগেটিভ ঝড়, তখন এর কথা যদি কিছু কনফেস করো, মানে হাউ ইউ রিঅ্যাক্টেড? দেখো, তখন যেটা হয়েছিল, তো তখন একটা ব্যাপার, পছন্দ অপছন্দ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ব্যাপার থাকে। তো সেই ব্যাপারটা অনেকের মানে ভালো লেগেছে, খারাপও লেগেছে, কিন্তু সেই ব্যাপারটা আলটিমেটলি দেখো, আমরা তো মানুষ, আমাদেরও তো খারাপ লাগে।
বাট ঠিক আছে না, এটা হয়ে গেছে, একটা হয়ে গেছে। খারাপ লেগেছিল, ডেফিনেটলি খারাপ লেগেছিল, ওরও খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। ইনফ্যাক্ট ওর সঙ্গে সঙ্গে আমাকেও উল্টো পাল্টা কথা বলা হচ্ছিল, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করা হচ্ছিল। বাট জানি না, এটা তো দেখো 10টা মানুষ তো এক হতে পারে না, 5টা মানুষ আলাদা হবে, 5টা মানুষ আরেক রকম হবে। তো সেটা ভেবেই আমরা এগিয়েছিলাম যে ঠিক আছে 5টা মানুষ তো তোমাকে ভালোবাসছে, এই 5টা মানুষের জন্য কাজটা করো, এই 5টা মানুষের জন্য আমরা কাজটা করছি, সবাইকে তো আমরা হ্যাপি করতে পারি না। এক্স্যাক্টলি স্যার। তো এই আর কি। তো আপাতত রুদ্রর সাথে তো আড্ডা এখানে শেষ করতে হবে, তবে একটা যেটা হয় লিড আর্টিস্টকে পেলেই তাদেরকে প্রচুর প্রশ্ন আমরাও করতে চাই এবং আমাদেরকেও আগে থেকে প্রচুর প্রশ্ন করতে বলা হয়, ওদের ফ্যান্সরাই বলে। তো আপাতত আমাদেরকে এখানে আড্ডা শেষ করতে হবে। কেমন লাগলো হাইফাই আড্ডা খুব এসে? ভালো, বেশ ভালো। প্রথম তোমার সঙ্গে আমার ইন্টারভিউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনেও হাইফাই আড্ডা তোমায় পাবো তো? হাইফাই তাহলে হয়ে যায়। আমরা অবশ্যই আগামী দিনেও ওকে নিয়ে আসবো। এমনটাই ও হাই ফাইভ দিয়ে কথা দিয়ে গেল যে হাইফাই আড্ডায় ও আবার আসবে। আজকের মতো হাইফাই আড্ডা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে। আর যারা আমাদের এটা ইউটিউবে ফেসবুকে দেখছেন ইন্টারভিউটা, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।